আজ আমরা মূল কবিতাটি পড়ব, কিন্তু তার আগে আমরা কবিতার রাইম স্কিমটা দেখে নেব, যে রাইম স্কিমের উল্লেখ আমি আগের ভিডিওতে করেছিলাম। আমরা জানি সনেট 18 এই কবিতাটি 3টি কোয়াট্রেন এবং একটি কাপলেটে ভাগ করা হয়েছে। সেই কোয়াট্রেনের ভাগগুলো আমি কবিতার লাইনে উল্লেখ করে দিয়েছি, একটু দেখে নাও তোমরা। প্রথম কোয়াট্রেন এ বি এ বি, দ্বিতীয় কোয়াট্রেন সি ডি সি ডি, 3 নম্বর কোয়াট্রেন ই এফ ই এফ এবং সবশেষে রয়েছে কাপলেট জি জি। এবার আমরা কবিতা প্রথম লাইনটা দেখব। দেখো সকলে, ফার্স্ট লাইন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কবিতাটি শুরু হচ্ছে প্রশ্ন দিয়ে। এখানে আই হচ্ছে দ্য পোয়েট এবং দি, যেটা একটা অবসলিট ওয়ার্ড আগে ইউজ করা হতো, যার বর্তমান রূপ হচ্ছে ইউ, মানে তোমাকে, অবজেক্ট হিসেবে। এখানে ইউ হচ্ছেন কবির সেই বন্ধু যাকে উদ্দেশ্য করে তিনি সনেট 18 লিখেছিলেন। এখানে কবি তার বন্ধুকে তুলনা করতে চাইছেন একটি গ্রীষ্মের দিনের সঙ্গে, কিন্তু তার মতে তার বন্ধু রূপ, তার বন্ধু যৌবন একটি গ্রীষ্মের দিনের থেকেও বেশি সুন্দর। সুতরাং সে তার বন্ধুকে একটি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে অক্ষম। হি ক্যান নট বি এবল টু কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু আ সামার্স ডে। Now come to the second line. Thou art more lovely and more temperate. আমি যেমন আগেও বলেছি যে কবিতায় আমরা কিছু অবসলিট ওয়ার্ড পাবো। অবসলিট শব্দের অর্থ হচ্ছে যেটা এখন আর ব্যবহার হয় না, যেটা অচল। এখানে দেখো আমি একটা লিস্ট দিয়েছি, সেখানে আমি কিছু অবসলিট ওয়ার্ড বলে দিয়েছি। যেমন রয়েছে দাও, ইউ, যেটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আর্ট মিন্স আর। তারপর হচ্ছে দেখো দাই, ইয়োর। তারপর আগে উল্লেখ করেছি দি, ইউ। এই ইউটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আর রয়েছে হ্যাথ, হ্যাজ বা হ্যাভ। তো দ্বিতীয় লাইনে কবি বলতে চাইছেন তার বন্ধুর রূপ যৌবন একটি গ্রীষ্মের দিনের থেকেও বেশি সুন্দর, বেশি সংযত। টেম্পারেট মিন্স মডারেট, যার বাংলা অর্থ হচ্ছে সংযত। এই কবিতায় অনেক সময় মনে হতে পারে যে হঠাৎ সামার্স ডের কথা উল্লেখ করলো কেন, এটা গ্রীষ্মের দিন। আমাদের ভারতবর্ষে গ্রীষ্ম হচ্ছে খুব যন্ত্রণাদায়ক, ঘাম, প্যাচে ভাব, একটা বিধিগিচ্ছিরি ব্যাপার, একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের দেশে গ্রীষ্মকাল বলতে। কিন্তু এই কবিতাটা বিদেশের প্রেক্ষাপটে লেখা, ইংল্যান্ডের প্রেক্ষাপটে লেখা। সেখানে গ্রীষ্মকাল মানে হচ্ছে একটা সেলিব্রেশনের সময়, যে সেখানে সারা বছরই অলমোস্ট শীত থাকে, ওখানে ঠান্ডা সারা বছরই মানুষে উপভোগ করে। সেখানে যদি রোদ ওঠে বা গ্রীষ্মকাল আসে, সেক্ষেত্রে তাদের কাছে সেলিব্রেশনের মতো হয় ব্যাপারটা। তাই গ্রীষ্মকালটা তাদের কাছে খুব মূল্যবান। তাই এই মূল্যবান জিনিসের সঙ্গে তার বন্ধুর রূপ যৌবন, বিউটি, ইউথ, এগুলোকে তুলনা করতে চাইছেন। এবার আসি আমি 3 নম্বর লাইনে। 3 নম্বর লাইনে বলছে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মানে হচ্ছে ঝোড়ো বাতাস, যে বাতাস বা ঝড় যেটা গ্রীষ্মকালে সব জায়গায় দেখা যায়।
সেই বাতাসটা মে মাসের সুন্দর সুন্দর লাভলি ডেলিকেট ফুলের কুড়িগুলোকে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এই কিছু লাইনের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে কবি এখানে সামার সিজনের কিছু নেগেটিভ অ্যাসপেক্টস তুলে ধরছেন ইন কম্প্যারিজন টু দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। তোমাদের পরীক্ষায় একটা এমসিকিউ কোশ্চেন আসতেই পারে বা এসিকিউ আসতে পারে যে কবিতায় উল্লেখ করা হয়েছে এমন একটি মাসের নাম বলো। সেক্ষেত্রে তোমরা 3 নম্বর লাইনে পাচ্ছ দ্য মান্থ অফ মে। আর এই লাইনটা কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। অবশ্যই তোমরা এটা ভয়েস চেঞ্জ হিসেবে প্র্যাকটিস করবে প্যাসিভে। নাও কাম টু দ্য লাস্ট লাইন অফ স্ট্যান্জা 1. And summer's lease hath all too short a date. Here, summer lease is a legal term related to legal possession. মানে হচ্ছে আইনত একটা মানে আইনের সঙ্গে সম্পর্কিত একটা টার্ম, একটা শব্দ, যার মাধ্যমে বোঝাচ্ছে কোনো কিছু অধিকার রাখা, অধিকার বা দখল, সেগুলো অর্থে এই শব্দটা ইউজ করা হয়, লিজ দেওয়া সে অর্থে। সুতরাং এখানে কিন্তু এর মানে হচ্ছে দ্য ভেরি শর্ট টাইম স্প্যান অফ সামার সিজন। আমি আগেও বলেছি যে সামার সিজনের একটা নেগেটিভ অ্যাসপেক্টসগুলোকে কবি এখানে তুলে ধরেছেন, তার মধ্যে এটা অন্যতম। তা বলছে গ্রীষ্মকালের সময়সীমা অত্যন্ত স্বল্প, স্বল্প সময়ের জন্য গ্রীষ্মকাল আসে অ্যাকর্ডিং টু দ্য সাইকেল অফ সিজনস বা সিজনাল সাইকেল, যেটাই বলি না কেন। তা সেক্ষেত্রে বা সেদিক দিয়ে দেখতে গেলে যে গ্রীষ্মকালের স্থায়িত্ব খুব স্বল্প সময়ের জন্য, ক্ষণস্থায়ী, সেই দিক থেকে কবির বন্ধুর রূপ যৌবন সেটা কিন্তু ইমমর্টাল এবং এভারলাস্টিং। এই দিক দিয়ে সামার সিজন বা সামার্স ডের থেকে অনেক বেশি লাভলি, অনেক বেশি অ্যাপিলিং হচ্ছে কবির বন্ধুর রূপ এবং যৌবন। এই জিনিসটাই মেন ফোকাস হচ্ছে প্রথম। Now come to the second stanza, or rather second quatrain. Sometime too hot the eye of heaven shines. এখানে eye of heaven is an example of metaphor. এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে মেটাফর জিনিসটা কি। মেটাফর সম্পর্কে আমি অল্প তোমাদের ধারণা দেব, আরও বিশদে তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে এটা সম্পর্কে জানবে। Metaphor is a figure of speech when two different objects are compared but there is a specific similarity between those two different objects. বাংলায় বলি এবার, যখন দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয় কিন্তু তাদের মধ্যে কিছু না কিছু মিল থাকে, and this comparison is made in a roundabout way, and there is no use of such as, like, as in metaphor. যখন such as, like, as প্রভৃতি ব্যবহার করা হয় তখন তাকে সিমিলি বলে। এটা হচ্ছে সিমিলি এবং মেটাফরের পার্থক্য। সিমিলির উদাহরণ কি? I was wandering alone like a cloud. এখানে বক্তা নিজেকে তুলনা হচ্ছে ক্লাউডের সঙ্গে, এবং এখানে দেখো লাইক ইউজ করা হয়েছে। এটা হচ্ছে সিমিলির উদাহরণ। এবার মেটাফরে আসি। মেটাফরে কিন্তু লাইক, সাচ অ্যাজ এগুলোর ব্যবহার হবে না, একটু ঘুরিয়ে ব্যবহার হবে, ইন এ রাউন্ড অ্যাবাউট ওয়ে। যেমন মাই লাভ ইজ এ রেড রেড রোজ। এখানে বক্তা নিজের ভালোবাসাকে তুলনা করেছেন একটি লাল গোলাপের সঙ্গে।
এখানে ভালোবাসা এবং গোলাপ দুটো আলাদা ভিন্ন জিনিস, কিন্তু তাদের মধ্যে প্যাশন, ভালোবাসার প্যাশন, প্যাশনের রঙ হচ্ছে লাল, সেই অর্থে এই তুলনাটা, এটা হচ্ছে মেটাফর। ঠিক তেমনি তোমাদের ফার্স্ট লাইন অফ দ্য সেকেন্ড স্ট্যান্ডায় যে আই অফ হিভেন বলছে, আই অফ হিভেন হচ্ছে রেফার করছে কাকে? সানকে, সূর্যকে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এসএকিউ। তা বলা হচ্ছে যে সূর্য, দ্য আই অফ হিভেন, সেটা মাঝে মাঝে খুব প্রখরভাবে কিরণ দেয়, আলো দেয়। সেকেন্ড লাইনে and often is his gold complexion dimmed. His gold complexion means the sunlight. এখানে গোল্ড বলা হয়েছে এই কারণে সূর্যের প্রখর তাপের জন্য, যেহেতু সূর্যের তাপ প্রচণ্ড প্রখর, সূর্যের আলো প্রখর প্রচণ্ড, সেই অর্থে এখানে গোল্ড শব্দটা ইউজ করা হয়েছে। আর চাঁদের ক্ষেত্রে যদি হতো, চাঁদের আলো যেহেতু স্নিগ্ধ, নরম, সুদিং, তাহলে সেক্ষেত্রে সিলভার শব্দ ইউজ করতো। এ দুটো লাইনে কবি প্রকৃতির খামখেয়ালিপনাকে তুলে ধরেছেন। সূর্য প্রকৃতির একটি অংশ, সেই সূর্যই কখনো কখনো প্রখরভাবে তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, আবার সেই সূর্যই কখনো কখনো মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে, নিষ্প্রভ হয়ে যাচ্ছে তার তাপ, তার আলো, তার প্রখরতা। এখানে গোল্ড কমপ্লেকশন মিনস দ্য সানলাইট, প্রখর যে তাপ, প্রখর যে আলো, সেটা ডিমড হয়ে যাচ্ছে। ডিমড মিনস কভার্ড, বাংলায় বলতে পারি আমরা নিষ্প্রভ হয়ে যাওয়া, ঢেকে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া, এই শব্দগুলো আমরা এই ক্ষেত্রে ইউজ করতে পারি। নাও কাম টু দ্য থার্ড লাইন। And every fair from fair sometime declines. Every fair from fair means every beautiful objects or things in nature. প্রকৃতির মধ্যে যা কিছু সুন্দর, সেই সুন্দর জিনিসগুলো কখনো কখনো তার সৌন্দর্য হারায়। Declines means loses their ফেয়ারনেস। কিসের কারণে তাদের সৌন্দর্য হারায়? আমরা জানি প্রকৃতিতে যা সৃষ্টি হয় তার ধ্বংস হয়, কালের নিয়মে অথবা প্রাকৃতিক পরিবর্তনের নিয়মে। আমরা ফোর্থ লাইনে সেটা পাবো। ফোর্থ লাইনে বলছে বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। প্রকৃতির সুন্দর জিনিসগুলো যে তার সৌন্দর্য হারাচ্ছে, সেটা বাই চান্স হতে পারে। বাই চান্স মিনস বাই অ্যাক্সিডেন্টালি, ঘটনাক্রমে হতে পারে। অর নেচার্স চেঞ্জিং কোর্স, অথবা প্রকৃতির পরিবর্তনের যে নিয়ম, সেগুলো যদি, অর্থাৎ প্রকৃতিতে যা কিছু সুন্দর জিনিস রয়েছে সেগুলোর জন্য পরিচর্যা দরকার তার স্থায়িত্বের জন্য। সেই প্রকৃতির জিনিসগুলো কিন্তু প্রকৃত অর্থে পরিচর্যা পায় না, অপরিচর্যিত অবস্থায় সেগুলো প্রকৃতিতে পড়ে থাকে। তাই কালের নিয়মে, প্রাকৃতিক পরিবর্তনের নিয়মে সেগুলো স্থায়িত্ব হারায়, তার অস্তিত্ব হারায়। এই সেকেন্ড স্ট্যান্ডায় ক্ষণস্থায়িত্ব, অর্থাৎ ক্ষণস্থায়ী জিনিসটা কবি তুলে ধরেছেন। প্রকৃতি যা কিছু সুন্দর জিনিস আছে সেগুলো ক্ষণস্থায়ী, সেগুলো দীর্ঘদিন লাস্টিং করে না। সেই রেসপেক্টে লেখকের বা কবির বন্ধুর বিউটি অ্যান্ড ইউথ, তার সৌন্দর্য বা তার যৌবন, এভারলাস্টিং অ্যান্ড ইমর্টাল। নাও read the third stanza.
or third quatrain. But thy eternal summer shall not fade. Thy means your. আমি আগেও বলেছি কিছু অবসলিট শব্দের লিস্ট দিয়েছিলাম সেখানে। Your means the poet's friend. An eternal summer refers to the immortal beauty and youth of his friend. Shall not fade. এর বলতে চাইছে কবির বন্ধুর সেই রূপ, সৌন্দর্য, যৌবন সেটা কখনোই ফ্যাকাশে হবে না। ফেড মানে সবাই জানো, তোমরাও জানো, সবাই জানো যে ফেড মানে ফ্যাকাশে হয়ে যাওয়া। nor lose possession of that fair thou awest. এবং যে সৌন্দর্যের তুমি মালিক, যে সৌন্দর্যের তুমি ওনার, সেই সৌন্দর্য থেকে তুমি কখনোই অধিকার হারাবে না। লুজ পজিশন মানে অধিকার হারানো। নাও কাম টু দ্য থার্ড লাইন। নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। এই লাইনে ডেথকে পার্সনিফাই করা হয়েছে। ইট ইজ আ ইউনিক এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন একটা ফিগার অফ স্পিচ, তোমরা আগেও পড়েছ। পার্সনিফিকেশন সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা সকলেরই রয়েছে। যেমন ইনঅ্যানিমেট অবজেক্টকে অ্যানিমেট হিসেবে রিপ্রেজেন্ট করা হয় গল্পে বা কবিতায়, দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। ব্র্যাগ মিন্স টেক প্রাইড, অর্থাৎ অহংকার করা বা গর্ব করা। এখানে এই শব্দটি যে ব্র্যাগ, এর দ্বারা বোঝাচ্ছে যে ডেথকে পার্সনিফাই করা হয়েছে। এখানে বলতে চাইছে যে মৃত্যুও পর্যন্ত অহংকার করতে পারবে না, মৃত্যুরও সেই ক্ষমতা নেই অহংকার করার যে সে তোমাকে তার ছত্রছায়ায় আনতে পেরেছে বা নিতে পেরেছে, তার গহ্বরে আত্মসাৎ করতে পেরেছে। মৃত্যুর সেই অহংকার আসবে না, সে অহংকার মৃত্যু করতে পারবে না। ভেরি ইম্পর্টেন্ট লাইন ফর এক্সপ্লেনেশন। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাউ গ্রোয়েস্ট। এই জিনিসগুলো কখনো সম্ভব যে তোমার সৌন্দর্য সেটা কখনো বিলীন হবে না, ফ্যাকাশে হবে না, তুমি কখনো তোমার সৌন্দর্য থেকে অধিকার হারাবে না, তোমাকে মৃত্যু স্পর্শ করতে পারবে না, মৃত্যু তার ছত্রছায়া তোমাকে আনতে পারবে না। এই জিনিসগুলো কখন সম্ভব? যখন তোমার এই রূপ সৌন্দর্যকে আমি আমার ইটার্নাল লাইন্স অফ ভার্ডস, আমার চিরন্তন কবিতার লাইনে যখন তোমার রূপ সৌন্দর্য যৌবন আমি বর্ণনা করব, সেগুলোকে আমি তিল তিল করে গড়ে তুলব, তখন তুমি তোমার সৌন্দর্য থেকে অধিকার হারাবে না। তোমার সৌন্দর্য, তোমার যৌবন এগুলো কখনো বিলীন হবে না, এমনকি মৃত্যুও পর্যন্ত তোমাকে ছুতে পারবে না, তোমার রূপ সৌন্দর্যকে ছুতে পারবে না। আমার কবিতায় যখন আমি তোমারকে তুলে ধরব। এবার আসি শেষ দুটি লাইনে, অর্থাৎ কাপলেটে। So long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. How beautiful the lines are. কত সুন্দর ব্যাখ্যা করেছে এখানে। বলছে যতদিন পর্যন্ত মনুষ্য জাতি বা মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, অর্থাৎ বেঁচে থাকবে, or eyes can see, যতদিন পর্যন্ত এই চোখ দুটো দেখতে পাবে, so long lives this, ঠিক ততদিন পর্যন্ত আমার এই কবিতাটা বেঁচে থাকবে। This refers to the present verse or sonnet number 18, and this gives life to thee. Thee means you, আগেই বলেছি ইউ মানে হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে, যার মানে হচ্ছে বাংলা মানে হচ্ছে তোমাকে। This gives life to thee. This gives means the
পোয়েট্রি, দ্য সনেট, এবং এই সনেটটা তোমাকে বাঁচিয়ে রাখবে। তাহলে এক কথায় একবার আমি রিপিট করছি, যতদিন পর্যন্ত মনুষ্য জাতি বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত এই চোখ দুটো দেখতে পাবে, ততদিন পর্যন্ত আমার এই সনেটটা মানুষে পড়বে, মানুষের মধ্যে বেঁচে থাকবে, এবং এই সনেটটা, এই পোয়েমটা তোমাকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ তোমার রূপ সৌন্দর্য অমলিন হয়ে থাকবে আমার এই সনেটের মাধ্যমে। আজ থেকে অনেক বছর আগে শেক্সপিয়ার এই সনেটটি লিখেছিলেন, কিন্তু আজও এই 2020 সালে দাঁড়িয়ে আমরা যখন এই সনেটটা পড়ি, তখন কিন্তু আমরা কবির সম্পর্কে পড়ি না, আমরা এখানে বিবরণ পাই তার সেই বন্ধুর, যাকে উদ্দেশ্য করে তিনি এই সনেটটি লিখেছিলেন। কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং কত সত্যি কথা বলেছেন যে যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে এবং চোখ দেখতে পাবে, ততদিন আমার এই সনেটটা বেঁচে থাকবে এবং এই সনেটটা তোমাকে বাঁচিয়ে রাখবে। আজও সেইটা সত্যি হলো। থ্যাংক ইউ স্টুডেন্টস। আশা করি তোমাদের এই কবিতাটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তোমরা আরও ভালো করে টেক্সটটা পড়ো বাড়িতে। আমরা কিন্তু একটা খুব খুব ভালো কবিতা পড়ে ফেললাম, আমার মতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পোয়েমস ইন ইউর সিলেবাস। আশা করি তোমাদেরও এটা খুব পছন্দ হয়েছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের বাড়িতে গৃহবন্দী থাকো এই লকডাউনের সময়। ধন্যবাদ।